আপনি একটি পোস্টার করেছেন এবং আপনি জানেন যে আমরা সবাই জানি যে প্রথম আলো একটি সাক্ষাৎকার নিয়েছে আমাদের সেনাপ্রধানের। আপনি সর্বপ্রথম এই সেনাপ্রধানের সাক্ষাৎকার ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং ব্যাপক প্রচারিত হয়েছিল, ব্যাপক আলোড়িত হয়েছিল। সো প্রথম আলো আমি এই পুরো সাক্ষাৎকারটি পড়েছি খুব মনোযোগ দিয়ে। উনি অসাধারণ কথা বলেছেন এবং যে কথাগুলো উনি বলেছেন আমি সত্যি মানে আমার কাছে মনে হয়েছে যে উনি এটা মিন করছেন। সো এ ব্যাপারে জানতে চাই, আপনি একটি পোস্টারও করেছেন, যে পোস্টারে অনেক দেখলাম অনেকে মন্তব্য করেছে এবং এই ওয়াকরুজ্জামান সাহেবের এই সাক্ষাৎকার নিয়ে অনেক কথা হয়েছে, অনেকে অনেক রকম ভাবে এটি ব্যাখ্যা করেছে। আমি আপনার, যেহেতু আপনি এর আগে ইন্টারভিউ নিয়েছেন, এই জন্য আপনার কাছ থেকে আমি জানতে চাই। আমি এখানে কয়েকটি জিনিস বলি, উনি মানে খুব ডাইনামিক কিছু কথা বলেছে এবং কিছু মানে মোটা দাগে উনি বেশ কিছু পরামর্শ রেখেছে এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা আমার কাছে মনে হয়েছে, উনি মানে সরকার প্রধান এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ব্যালেন্সিং অর্থাৎ একটি ভারসাম্যের কথা বলেছে, যে কথাটি আমরা এর আগে ইতিপূর্বে বহুবার বলেছি। এবং দ্বিতীয়ত উনি বলেছেন যে সেনাবাহিনী রাজনীতিতে আসুক বা রাষ্ট্র ক্ষমতায় আসুক, এটি উনি চান না। এবং ভারতের সাথে রিলেশনটা কি হবে, ভারতকে যেহেতু আমরা অস্বীকার করতে পারি না, তারা আমাদের প্রতিবেশী, এবং এই রিলেশনটা কি হবে এটি কিন্তু খুব পরিষ্কার করে উনি বলছেন মর্যাদার ভিত্তিতে হবে। এবং কোন অবস্থাতেই, খুব সিগনিফিকেন্টলি উনি বলেছেন, কোন অবস্থাতেই যেন এটা বাংলাদেশের জনগণ বুঝতে না পারে বা মনে না করে যে আমরা ভারতের দ্বারা আগ্রাসনের শিকার হচ্ছি। খুবই সিগনিফিকেন্ট। সো আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আমি মনে করি যে জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে কেন্দ্র করে যে কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা যে নানা ধরনের আননেসেসারি বিতর্ক সৃষ্টি করছেন, তো এই বিতর্কগুলো যারা করছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অনুগ্রহ করে তার এই যে সাক্ষাৎকারটি প্রথম আলোতে, এটা একটু পড়ুন। এটা পড়লেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ব্যক্তিটির কিন্তু কোনো ধরনের রাজনৈতিক অভিলাষ নেই। যদি থাকতো তাহলে কিন্তু তিনি এত স্পষ্ট উচ্চারণ করতেন না যে সেনাবাহিনীর রাজনীতিতে আসা তিনি এটা পছন্দ করেন না, বা তিনি যতদিন আছেন তিনি এটা হতে দেবেন না। তো এই যে তিনি যে স্পষ্ট করে বলে দিলেন, এর থেকে কিন্তু প্রমাণিত হয় যে তার কিন্তু কোনো ব্যক্তিগত স্বার্থ বা চাওয়া পাওয়ার কোনো আকাঙ্ক্ষা কিন্তু নেই। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এবং তার যে ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তার বড় প্রমাণ কিন্তু তিনি রেখেছিলেন 5ই আগস্ট, বা আপনি তারও আগে যদি যান 4ই আগস্ট বা 3 আগস্ট। তখন কি প্রেক্ষাপট ছিল? আমাদের তো আসলে গোল্ড ফিশের মেমোরি, আমরা খুব সহজে সবকিছু ভুলে যাই। তা আমি চাই আমাদের দর্শকদেরকে একটু রিমাইন্ড দিতে যে যখন 3 আগস্ট ছিল, এই ছাত্র জনতা বলছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, জোরে জোরে চিৎকার করে বলছিল। তো তখন মিস্টার ওয়াকারুজ্জামান যদি তার যদি এই রাজনৈতিক মানে মানে ক্ষমতা যদি তার দখল করার যদি কোনো ইচ্ছা থাকতো, খায়েশ থাকতো, তখনই তো তিনি দখল করতে পারতেন। তার যে কোনো ধরনের রাজনৈতিক উচ্চাভিলাষ বা ক্ষমতার প্রতি তার যে কোনো আকর্ষণ নেই, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে যখন ছাত্র জনতা সমস্বরে চিৎকার করে রাজপথে বলছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, তখন কিন্তু মিস্টার ওয়াকারুজ্জামান তিনি কিন্তু ক্ষমতা দখল করেননি, বরঞ্চ একটা ফ্যাসিস্টকে পালাতে তিনি বাধ্য করেছেন। এবং বাধ্য হওয়ার পরে তিনি ক্ষমতা ওই ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার, অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন, নিজে ক্ষমতা তিনি দখল করেননি। আসুন আমরা ওই ফুটেজটি একটু দেখে নেই 3 আগস্টের। তো টিটো ভাই, আমি এখন একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ক্ষমতা কিন্তু খুব মজার একটা বিষয়। আপনি দেখেন, যখন ক্ষমতা আপনার হাতের মুঠোয়, জনগণ বলছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এইরকম একটি ক্ষেত্র যখন প্রস্তুত, তখন আপনি ক্ষমতা গ্রহণ করলেন না। সেটা কে? সেটা মিস্টার ওয়াকারুজ্জামান। যে কারণে আমি কিন্তু প্রায় সময় সেনাপ্রধানকে আমি অত্যন্ত মানে চমৎকার ভাবে কিন্তু আমি তার পক্ষে কথা বলি।
ওকালতি করি তার পক্ষে, যে কারণে কিন্তু আমাকে অনেক গালমন্দ অনেকে দেয় যে আপনি সেনাপ্রধানের একজন দালাল বা সেনাপ্রধানের পক্ষে আপনি কেন এইভাবে কথা বলেন। আমি অবশ্যই বলবো, কারণ আমি তো বলেছি যে আমি তো এখানে ওই ভিউ কামাবার জন্য, লাইক কামাবার জন্য বা আপনাদের ওই তালি পাওয়ার জন্য আমি অ্যাক্টিভিজম করি না। আমি যেটা সঠিক মনে করি, যেটা সত্য মনে করি, আমি সেটার পক্ষেই কথা বলে যাবো। তো মিস্টার ওয়াকারুজ্জামান তিনি প্রমাণ করেছেন 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট এবং 5 আগস্ট, যে যখন ছাত্র জনতা বলছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, তিনি কিন্তু ক্ষমতা গ্রহণ করেননি। অর্থাৎ এই ক্ষমতার প্রতি তার কোনো মোহ নেই। ইচ্ছা করলে তো তিনি পারতেন ক্ষমতা গ্রহণ করতে, তিনি করেননি। তো অর্থাৎ তার যে মন মানসিকতা এবং তিনি যে জনগণের পক্ষে বা তিনি যে এই দেশের একটা প্রকৃত কল্যাণ চান, সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন। আর আমি যেটা সবসময় বলি যে ওই যে আমাদের যে আগের যেই সেনাপ্রধানগুলো ছিল, আপনি যদি দেখুন যে সেই আজিজের মতো কুখ্যাত ব্যক্তি, শফিউদ্দিনের মতো কুখ্যাত ব্যক্তি, এই ধরনের কুখ্যাত ব্যক্তিদের আমলে আপনি দেখেছেন যে শেখ হাসিনা একটা রাতের ভোটে নির্বাচন করে ফেলতে পারে, বিনা ভোটে নির্বাচন করে ফেলতে পারে। সেখানে ওয়াকারুজ্জামানের মতো একজন ব্যক্তি, তিনি দায়িত্বভার গ্রহণের 2 মাসের মধ্যেই আপনি দেখেছেন যে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, তার পলায়নের যখন ক্ষেত্র প্রস্তুত হলো, তখন কিন্তু ওয়াকারুজ্জামান তিনি কিন্তু ছাত্র জনতার পাশেই দাঁড়িয়েছেন। ছাত্র জনতার বুকের উপরে তিনি গুলি চালাননি এবং তার বাহিনী কিন্তু সঠিক সময় সঠিক কাজটি করেছে বলেই কিন্তু আজকে শেখ হাসিনার মতো একটা দানবীয় সরকারের আমরা কিন্তু বিদায় দেখতে পেরেছি। তো সেজন্য আমি মনে করি যে আমাদের ওই অন্তত ওই কৃতজ্ঞতা বোধের জায়গাটা কিন্তু আমাদের থাকা উচিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি। আর তা না থেকে আমরা যদি এখন জেনারেল ওয়াকারকে আননেসেসারি যদি তাকে আমরা ক্রিটিসাইজ করি, জাস্ট সমালোচনার জন্য সমালোচনা করি, বা ওই তথাকথিত কিছু ইউটিউবার তারা আমাদেরকে সমালোচনা করার জন্য উস্কে দিচ্ছে বলে আমরা সমালোচনা করব, তাহলে আমি মনে করি যে আসলে আমরা উই আর ডুইং এ আনফেয়ার থিং। এবং এই আনফেয়ার কাজগুলো করার কারণেই কিন্তু আমি মনে করি যে আমাদের ওই ওই যে মাঝে মাঝে বলে না যে শেখ হাসিনা আবার ফেরত আসবে, বা শেখ হাসিনার মতো একটা দানব আবার ফেরত আসতে পারবে, কেন আসতে পারবে, এই ধরনের আমাদের মধ্যে যখন একটা বিভেদ বা অনৈক্য তৈরি হয়, তখনই কিন্তু ওই অনৈক্যের ফাঁক দিয়েই কিন্তু শেখ হাসিনার মতো পতিত স্বৈরাচাররা আবার ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে। তো সেজন্য আমি মনে করি যে এই মুহূর্তে আননেসেসারি কোনো ডিবেটে আমাদের জড়ানো উচিত না। আমাদের নিজেদের মধ্যে নিজেদের কোনো সন্দেহ রাখা উচিত নয়। এবং এই মাননীয় সেনা প্রধান তিনি দেশ ও জাতির ক্রান্তি লগ্নে যে ভূমিকা রেখেছিলেন, সেটা আমাদের এত সহজে ভুলে গেলে চলবে না। 5 মাসও হয়নি, এখনই যদি আমরা এতটা অকৃতজ্ঞ হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কপালে অনেক খারাপই আছে। কারণ যেই জাতি তার সূর্য সন্তানদেরকে চিনতে ভুল করে, বা যে জাতি যার ডিউ ক্রেডিটটা তাকে যদি না দেয়, সেই জাতির কপালে কিন্তু খারাপই থাকে। তো আমি মনে করি যে মিস্টার ওয়াকারুজ্জামানকে কেন্দ্র করে যারা আননেসেসারি ডিবেট করার চেষ্টা করছেন বা তাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, আমি তাদেরকে একটা অনুরোধ করবো যে আপনারা একটু 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট বা 5 আগস্টের প্রেক্ষাপটটা একটু চিন্তা করুন, এবং ওই সময় দাঁড়িয়ে মিস্টার ওয়াকারুজ্জামান তিনি কি ভূমিকা রেখেছিলেন সেটা নিয়ে তাকে মূল্যায়ন করুন। আর তা না করে যদি এখন শুধুমাত্র সমালোচনা করার জন্য সমালোচনা করেন, ইটস মানে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো যারা বলছেন তাদেরকে আমি এটাই বলবো যে প্লিজ একটু নিজের বিবেকটাকে খাটান, নিজের বুদ্ধিটাকে খাটান, এবং নিজে উপলব্ধি করুন যে এই সেনা প্রধানের বদলে তখন যদি একটা আজিজের মতো ব্যক্তি থাকতো, বা তখন যদি একটা শফিউদ্দিনের মতো ব্যক্তি থাকতো, তাহলে আমাদের আরো কত কত ছাত্র জনতার যে রক্ত ঝরতো রাজপথে, সেটা একটু কল্পনা করলেও কিন্তু আমার ভয় লাগে। আমি মনে করি যে আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে যে আল্লাহ ওই সময় আমাদের একজন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ওই সময় রেখেছিলেন সেনাপ্রধানের দায়িত্বে, এ কারণে এত রক্তপাত কিন্তু এড়ানো গিয়েছে। এই জন্য ওই কৃতজ্ঞতাবোধের জায়গা থেকেই কিন্তু আমি মিস্টার ওয়াকারুজ্জামানের প্রশংসা করে থাকি। আর করতে গিয়ে প্রায় সময় দেখা যায় যে কেউ কেউ আমাকে খুব গালমন্দ করে এবং বলে হ্যাঁ, যে এখানে মিস্টার সাকিব এখানে তুমি তো আরেকটি জিনিস যে ওয়াকারুজ্জামানের চামচা। ওয়াকারুজ্জামান আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যেটি আমি আমার কাছে মনে হয় যে ইজ রিয়েলি গ্রেট। সেটা হচ্ছে উনি বললেন যে দেখেন, আমরা বেশি দিন আর এই মানে সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে রাখতে চাই না, এবং ব্যারাকের বাইরে রাখলে কি হতে পারে ওটাও কিন্তু উনি বলে দিলেন। এবং আরেকটি খুব সিগনিফিকেন্ট কথা উনি বললেন যে পুরনো দিনের যে কথা, যেমন সাকিব আমরা যখন রাজনীতি করেছি তখন আমরা কোন অবস্থাতেই সেনাবাহিনীর প্রসঙ্গ আনতাম না, সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যাবে না। তো ওই কথাটি উনি কিন্তু বললেন যে সেনাবাহিনী মিডিয়াতে আসা মানে আশা নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে, পূর্বের ধারণা আছে যে আমরা মিডিয়াতে কথা বললে সমস্যা। কেন? উনি বললেন যে যে প্রশ্নগুলো তৈরি হয়, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা মিডিয়াতে এসে না দেই, তাহলে তো এগুলো ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশন তৈরি হবে। আমার কাছে এটা চমৎকার লেগেছে। এবং 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 শুধু তাই না, আপনি দেখুন যে নাগরিক টিভির মতো একটা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু তিনি ইন্টারভিউ দিয়েছিলেন, যে ইন্টারভিউটা নিয়ে আপনি বললেন যে খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। আবার এট দ্য সেম টাইম আমাদের এই অনলাইনেরই অনেক বড় বড় পীর মুরিদ রয়েছে যারা, ওই পীরেরা কিন্তু বলেছিল যে নাজমুস সাকিব সেনাপ্রধানকে
ব্ল্যাকমেইল করেছে, সেনাপ্রধানের গোপন ভিডিও তার কাছে আসে, এই জন্য সেনাপ্রধান বাধ্য হয়ে তাকে সাক্ষাৎকার দিয়েছে। এই ধরনের উল্টাপাল্টা কথাও কিন্তু বলেছে, যাদেরকে আমাদের অনেক দর্শকের একটা অংশ তাদেরকে একদম মানে পূজা করে, মানে তো যে মানে এরা পীর বা অলিয়া উলিয়ার পর্যায়ে চলে গিয়েছে। তো এখন কি বলবো আসলে, এখন এরা যা বলবে ওইটাই তো মনে করেন, এক এক শ্রেণীর লোক রয়েছে যারা মনে করে যে ওইটাই সত্য, এর বাইরে কোনো সত্য নেই।